নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে সিবিএসসির দশম শ্রেণীর বাংলা বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিখ্যাত কবি শক্তি চট্টোপাধ্যায়ের তিন পাহাড়ের কোলে নামক কবিতাটি নিয়ে আমি হাজির হয়েছি। তো শক্তি চট্টোপাধ্যায়ের এই কবিতাটি তোমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত এবং প্রত্যেক বছর এই কবিতার থেকে কোনো না কোনো প্রশ্ন হয়ে থাকে। আজকে এই কবিতার একটি সহজ আলোচনা আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা ভিডিওটির সঙ্গে থাকো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট সেকশনে কমেন্ট করো, লাইক করো, যাতে আমি নিয়মিত ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাই। তো শক্তি চট্টোপাধ্যায় আধুনিক কবিতার জগতে একটি আলোকিত নাম এবং তার কবিতার যে লেখার যে ধরন, তার ভাষা অত্যন্ত সহজ সরল এবং আমাদের পরিচিত জগতের, পরিচিত সময়ের, পরিচিত ঘটনার থেকেই তিনি শব্দ চয়ন করে তার কবিতাগুলো লিখেছেন। পাশাপাশি তার কবিতার মধ্যে ফুটে উঠেছে একটা প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা এবং নাগরিক জীবনের চারপাশে ভীষণ ব্যস্ততা, প্রতিযোগিতামুখর পরিবেশ এবং সেই প্রতিযোগিতামুখর পরিবেশ থেকে কিছুটা সময়ের জন্য বিরতি নিয়ে যখন প্রকৃতির নিবিড়তায় আমরা নিজেরা ডুবে যাই, সেই সময় আমাদের মনের মধ্যে কোন অনুভূতি জেগে ওঠে, সেরকম ধারার কবিতা, সেরকম ধারার ভাব তার অনেক কবিতার মধ্যে ফুটে উঠেছে। তেমনই একটি কবিতা হলো এই তিন পাহাড়ের কোলে। শক্তি চট্টোপাধ্যায়ের তিন পাহাড়ের কোলে কবিতাটি শুরু করছি। কবিতার মূল টেক্সট আমি এখানে দিয়েছি, দেখো। অন্ধকারে তিন পাহাড়ের ট্রেনের থেকে নেমে হাওয়াবিলাসী তিন জোড়া চোখ আটকে গেছে ফ্রেমে। জনমানবহীন স্টেশন, আকাশ ভরা তারায়, এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়। পথ হারিয়ে যায় যেদিকে, সেদিকে পথ আছেই। ঝর্ণা, কাদর, টিলা, পাথর বনভূমির কাছেই। বনভূমির ওপারে কোন মনভূমির দয়, ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয়। পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খোলে, শক্ত সবুজ গা ভেসেছে তিন পাহাড়ের কোলে। সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব, তিন পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলরব। তাহলে মূল কবিতার মধ্যে মোট হচ্ছে কটা লাইন রয়েছে, দেখো। যে অন্ধকারে তিন পাহাড়ের ট্রেনের থেকে নেমে হাওয়াবিলাসী তিন জোড়া চোখ আটকে গেল ফ্রেম। তার মানে যে মূল কবিতার মধ্যে মোট লাইন রয়েছে কটা, যে অনুচ্ছেদ মানে স্তবক রয়েছে মোট কটা, স্তবক রয়েছে মোট তিনটে। ঠিক আছে, তো প্রত্যেক স্তবকে হচ্ছে কিন্তু চারটে করে কবিতা, চারটে করে পংক্তি। তাহলে প্রত্যেক স্তবকে কটা পংক্তি রয়েছে? প্রত্যেক স্তবকে পংক্তি সংখ্যা হচ্ছে মোট 4টি। তাহলে তিনটে স্তবকে মোট পংক্তি সংখ্যা দাঁড়াচ্ছে 12টি, তাই তো? তাহলে এই হলো 4টি, তাহলে তিনটে স্তবকে মোট হচ্ছে 12টি পংক্তি রয়েছে। তাহলে 12টি পংক্তি রয়েছে, বোঝা গেল? এই হচ্ছে কি কবিতার বিষয়ের দিক। এইবার কবিতার, তোমরা প্রত্যেকেই জানো যে আমি স্বাভাবিকভাবে প্রত্যেকটা সাহিত্যের প্রত্যেকটা প্রকরণের সহজ ব্যাখ্যা এবং সরল ব্যাখ্যা তোমাদের কাছে দিয়ে থাকি। তো আজকেও তার অন্যথা হচ্ছে না। এবার একে একে হচ্ছে কি পুরো লাইনের ব্যাখ্যা আমি এক এক করে তুলে ধরছি। দেখো, তিন পাহাড়ের কোলে কবিতাটি নেওয়া হয়েছে কবির লেখা বিখ্যাত কাব্যগ্রন্থ হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, আর কবির ছদ্মনামটা তোমরা অবশ্যই জেনে রাখবে। স্ফুলিঙ্গ সমাদ্দার হচ্ছে কবির ছদ্মনাম। এবার এই কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা হয়েছে, দেখো। কবিতাটি লেখা হয়েছে পটভূমি কোথায়? শহর জীবনের প্রতিযোগিতাপূর্ণ জীবন থেকে মুক্তি এবং প্রকৃতির নিবিড়তায় প্রাণের মুক্তি। অর্থাৎ কি, শহর জীবনের
যে ভীষণ ব্যস্ততা, সেই ব্যস্ততার জগৎ থেকে একটু বাইরে বেরিয়ে নিজের প্রাণ খুলে একটু মুক্ত বায়ু সেবন, সেটাই হচ্ছে কি এই কবিতার প্রেক্ষাপট। এবার কবিতার যে কাহিনীর মধ্যে কি বলেছেন, অন্ধকারে 3 পাহাড়ের ট্রেনের থেকে নেমে হাওয়াবিলাসী 3 জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। এবার হাওয়াবিলাসী 3 জোড়া চোখ যে বলেছেন, তার অর্থটা আমি একটা মাইন্ড ম্যাপের মাধ্যমে এখানে তুলে দিয়েছি। দেখো, মানস মানচিত্রের মধ্যে তুলে দেওয়া আছে হাওয়াবিলাসী 3 জোড়া চোখ। এর অর্থটা কি? হাওয়াবিলাসী 3 জোড়া চোখ মানে, হাওয়াবিলাসী মানে কি? হাওয়া খায়, হাওয়া খেতে ভালোবাসে এমন কিছু কি? আসলে কিন্তু এমন কিছু নয়। এখানে হাওয়াবিলাসীটার অর্থ হচ্ছে কি, যে 3 জোড়া, 3 জোড়া মানে হচ্ছে কি 6টা। এবার 1 জোড়া মানে 2টো, তাহলে 3 জোড়া মানে 6টা। তো সেই ক্ষেত্রে 3 জোড়া চোখ বলেছে, তার মানে 3 পাহাড়ে গিয়েছে মোট কজন? মোট গিয়েছে 3 জন। ঠিক আছে, কোন সময় গিয়েছে? অন্ধকারে 3 পাহাড়ের ট্রেনের থেকে নেমে, তার মানে রাতের বেলায়। দেখো, রাতের অন্ধকারে কবিতার কথক ও তার 2 সঙ্গী 3 পাহাড়ের স্টেশনে নেমেছিলেন। তাহলে রাতের স্টেশন শব্দটা 2বার চলে এসছে, একবার হবে। ঠিক আছে, তো 3 পাহাড়ের স্টেশনে কখন নেমেছিল? রাতের অন্ধকারে নেমেছিল। কতজন যাত্রী ছিল? দেখো, যাত্রী ছিল কতজন? 3 জোড়া চোখ বলতে বোঝানো হয়েছে কি, সেখানে মোট কতজন গিয়েছিল? সেখানে মোট গিয়েছিল 3 জন। ঠিক আছে, এরপর 3 জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। এরপরে কি রয়েছে? প্রকৃতি কোথায়? 3 পাহাড়ের যাত্রীদের অবস্থা কেমন ছিল? সেই যাত্রীদের প্রকৃতি বা স্বভাব প্রকৃতি কি? 3 পাহাড়ের যাত্রীরা সবাই ছিল কি? হাওয়া বিলাসী, এবং তারা ঘুরতে ভালোবাসে। এক কথায় ভ্রমণ পিপাসু মানুষ। ঠিক আছে, তার মানে কি, তারা সবাই কেমন ছিল? তারা সবাই ছিল ভ্রমণ পিপাসু। তাহলে 3 পাহাড়ের যাত্রীরা সবাই ছিল হাওয়া বিলাসী এবং তারা ঘুরতে ভালোবাসে, এক কথায় ভ্রমণ পিপাসু মানুষ। এরপর যাত্রীদের অবস্থা কি বলেছে? যাত্রীদের অবস্থা কেমন ছিল? 3 পাহাড়ের প্রাকৃতিক পরিবেশকে কবি কি বলেছেন? চিত্রশিল্পীর রং তুলির আঁচড়ে তৈরি এক অপূর্ব ক্যানভাসের সঙ্গে তুলনা করেছেন। যাত্রীরা সে প্রাকৃতিক সৌন্দর্য দেখে তাতে ডুবে গেছেন। 3 পাহাড়ের প্রকৃতির অনাবিল সৌন্দর্যের সান্নিধ্যে এসে তাদের পথ হারিয়ে গেছে। ঠিক আছে, এরপর কি বলেছে? যে এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়, পথ হারিয়ে যায় যেদিকে সেদিকে পথ আছেই। এরপরে কি রয়েছে? যে 3 পাহাড়ের রাতের 3 পাহাড় ও তার প্রাকৃতিক সৌন্দর্য, মানে রাতের বেলায় 3 পাহাড়কে দেখতে কেমন, তার হচ্ছে কি, তার যে তথ্য কবি যে কবিতার মধ্যে কাব্যিকভাবে সুন্দর তথ্যগুলো উপস্থাপন করেছেন, আমি এখানে সেই বিষয়গুলোই তোমাদের তুলে দিয়েছি। দেখো যে কি কবিতায় কবি কি বলেছেন? কবিতার কথক ও তার সঙ্গীরা 3 পাহাড়ের যে স্টেশনে নেমেছিল তা ছিল জনমানবহীন স্টেশন। তারপরে কি ছিল? আকাশ ভরা তারা, মানে রাতের আকাশ ছিল তারায় ভরা। তারপর হচ্ছে কি, সেখানে চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য ছিল সমানভাবে পরিপূর্ণ। ঠিক আছে, এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়। পথ হারিয়ে যায় কেন? কারণ বোঝা যায় না যে এক পথের সঙ্গে আরেক পথের পার্থক্য কী। চারদিকের প্রকৃতির যেন সমান পরিমাণ সৌন্দর্যের উপাদানে পরিপূর্ণ করে রেখেছে। তারপর চারপাশে অপার প্রাকৃতিক সৌন্দর্যের সমান মাধুর্য থাকায় মানুষের পথ হারিয়ে গেছে। তারপর 3 পাহাড়ের পরিবেশে কি রয়েছে? নিবিড় সবুজ অরণ্য। ঠিক আছে, বনভূমির ওপারে কি রয়েছে? যে ঝর্ণা কাদর টিলাপাথর বনভূমির কাছে, তার মানে 3 পাহাড়ে একটি কী রয়েছে? নিবিড় সবুজ অরণ্যও রয়েছে। এরপর বনভূমির কাছেই রয়েছে কি? ঝর্ণা কাদর টিলা পাথর। বনভূমির কাছে কি কি রয়েছে সেটাও পেয়ে গেলে। এরপর কথকের কি মনে হয়েছে? কি রয়েছে? কথকের মনে হয়েছে বনভূমির ওপারে রয়েছে কি? বনভূমির একটি হ্রদ। ঠিক আছে, যে দয় মানে দয় শব্দের অর্থ হচ্ছে হ্রদ। এরপর 3 পাহাড়ের পরিবেশ খুব সহজেই মনকে কাছে টানে এবং একান্ত আপনজনের মতো কানে কানে এসে কথা বলে। কি বলেছিল? ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয়। দেখো, আমার মনে হয় তোমরা অন্য কোনো কিছুর মধ্যেই এত সহজভাবে কবিতার থেকে উত্তরধর্মী এত সহজ সরল ব্যাখ্যা পাবে না। তো আশা করি পরীক্ষার উপযোগী হচ্ছে কি এই ব্যাখ্যাগুলো, এবং এই ব্যাখ্যা ধরে ধরে তোমরা এই এক্সামের জন্য তোমাদের যে কোশ্চেন আনসার লিখতে হয় সেগুলো এখান থেকে তোমরা সরাসরি কিন্তু তোমাদের উত্তরের জন্য ম্যাটেরিয়ালস নিতে পারবে। তো পরবর্তী প্রসঙ্গে চলে যাচ্ছি। এরপরে কি বলেছিলেন?
সকালবেলার তিন পাহাড়ের সৌন্দর্য এখানে রয়েছে। দেখো কি বলেছিল, পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খুলে শক্ত সবুজ গা ভেসেছে তিন পাহাড়ের কোলে, তাই তো? তিন পাহাড়ের পূর্ব দিকে সূর্য যেন কি, সূর্যের ওঠা, পূর্ব দিকে সূর্যের উদয়, কীরকম একটা অনুভূতি, সূর্যের ওঠা যেন নববধূর ঘোমটার মতোই রমণীয়তায় পূর্ণ। ঠিক আছে, পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খোলে। ঠিক আছে, তো সেই যে হচ্ছে কি একটা সুন্দর রোমান্টিক মুহূর্তের ছবি কবি এখানে সুন্দরভাবে তুলে দিয়েছে। এরপর তিন পাহাড়ের গ্রামের জন্য কবি কি বিশেষণ ব্যবহার করেছেন? শক্ত এবং সবুজ, শক্ত সবুজ গা ভেসেছে তিন পাহাড়ের কোলে। তার মানে কি, পাহাড়ের পাথুরে মাটি আর সেখানকার বনভূমির গভীর সবুজ রং, এটা বোঝাতেই কিন্তু কবি এই কথাটা বলেছেন, শক্ত সবুজ গা ভেসেছে তিন পাহাড়ের কোলে। এরপর রয়েছে কি, কবির মানসিক অবস্থা এবং তার ভালো লাগা মন্দ লাগা। কবি এখানে কোন কোন বিষয়টিকে তুলে ধরেছেন সেটা দেখো। কবির মানসিক অবস্থা কি বলেছিলেন? সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব। এখানে খাঁচার অর্থ কী? কবিতায় খাঁচা বলতে কোনো জীবজন্তুর খাঁচাকে বোঝাননি। এখানে খাঁচা বলতে শহরের গণ্ডিবদ্ধ প্রতিযোগিতাপূর্ণ জীবনকে বোঝানো হয়েছে। খাঁচায় আবদ্ধ প্রাণী যেমন অপরের বা তার প্রভুর ইচ্ছায় জীবনযাপন করে, মানে প্রভু তাকে যখন খেতে দেবে, তার মালিক তাকে যখন খেতে দেবে তখন সে খাবে। ঠিক আছে, সে তার হচ্ছে কি, তার খিদে বা তৃষ্ণা যেটাই পাক না কেন, সে সেটার জন্য হচ্ছে কি, সেটার জন্য তার অনুভূতি বা হচ্ছে কি, সে তখন চিৎকার করতে পারে, ডাকতে পারে, কিন্তু তার বেশি তো কিছু করার নেই, সে তো আর নিজে খেয়ে নিতে পারবে না। এখানে হচ্ছে কি, যে খাঁচায় আবদ্ধ প্রাণী যেমন অপরের বা প্রভুর ইচ্ছায় জীবনযাপন করে, তেমনই শহরের জীবনে মানুষ খাঁচায় আবদ্ধ প্রাণীর মতোই জীবন ধারণ করে। তাকে সবসময় হচ্ছে কি, অন্যের ইচ্ছায় কাজ করে যেতে হয়, সবসময় দায়িত্ব পালন করে চলতে হয়। ঝাঁ চকচকে অট্টালিকার মধ্যে মানুষ প্রাণ খুলে বাঁচতে পারে না, এটা হচ্ছে কি কবির অনুভব। তাই তার অন্যান্য কবিতাতেও তিনি বলেছেন, গাছগুলো তুলে আনো বাগানে বসাও, আমি দেখি চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান। এরপর তিন পাহাড়ের সৌন্দর্যকে কবি নকশি কাঁথার সঙ্গে তুলনা করেছেন। তিন পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলরব, এমন একটি লাইন। নকশি কাঁথা আসলে কি? নকশি কাঁথা অর্থাৎ নকশা করা যে কাঁথা, নানা রঙের সুতো দিয়ে সুন্দর কারুকার্যপূর্ণ যে কাঁথা, সেটাই হচ্ছে নকশি কাঁথা। এই নকশি কাঁথা বাংলাদেশের লোকশিল্পের এক মূল্যবান নিদর্শন। ঠিক আছে, এরপর তিন পাহাড়ের প্রকৃতির মধ্যে এসে কবি নিজের বয়স হারিয়ে ফেলেছেন। ঠিক আছে, কি বলেছে? যে তিন পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলরব, মানে তিনি শিশুর মতো দিল খোলা স্বভাবের হয়ে পড়েছে। শহরের দমবন্ধ করা পরিবেশ থেকে মুক্ত হয়ে কবি তিন পাহাড়ের কোলে এসে বেঁচে থাকার নতুন প্রাণ, নতুন ভাষা খুঁজে পেয়েছেন, নতুন মাধুর্য খুঁজে পেয়েছেন। তো এইভাবেই হচ্ছে কি পুরো কবিতাটার একটা সহজ সরল ব্যাখ্যা এবং পাশাপাশি পরীক্ষা উপযোগী প্রশ্নের উত্তর তোমাদের কাছে এই কন্টেন্টের মধ্যে কিন্তু আমি দিয়েছি। দেখো, তোমাদেরকে একটি বিষয় বলে দিই, যে তিন পাহাড়ের কোলে কবিতা থেকে যে ধরনের প্রশ্নই আসুক না কেন, তোমরা কিন্তু তার উপযুক্ত উত্তর এবং তথ্যভিত্তিক ব্যাখ্যাধর্মী উত্তর কিন্তু এই আলোচনার মধ্যেই পুরো হচ্ছে কি লিখিত আকারে আছে। তোমরা এই ভিডিও থেকেই এর সরাসরি স্ক্রিনশট নিয়ে এগুলোকে হচ্ছে কপিতে লিখে পড়বে, তাতে করে হচ্ছে কি কবিতার সহজ সরল ব্যাখ্যা, এবং তোমরা এর জন্য হচ্ছে কি বেশ ভালো মার্কসও হচ্ছে এই ভিডিওটি পুরোটি দেখলে তোমাদের সেই ক্ষেত্রে হচ্ছে কি অনেক সহজ সরল এবং হচ্ছে পরিষ্কার ধারণা কবিতা সম্পর্কে হয়ে যাবে। ততক্ষণ তোমরা ভিডিওটিকে ভালো করে দেখো এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।